কক্সবাজার না পুরী? পুরী। পুরো দানবের মতো গতি নিয়ে ঘুরে আসে দুরন্ত। আজ আমার জীবনের সব থেকে বড় পরীক্ষা, ট্রেনকে আমি কতটা ভালোবেসেছি না ট্রেন আমাকে ভালোবেসেছে। হঠাৎ করেই আর সবকিছু কেমন যেন তোলপাড়, চাপা উত্তেজনায় মনের আবেগ চুরমার। আজ গল্প অকৃত্রিম ভালোবাসার, রেলগাড়ির কামরায় তার সাথে প্রথম দেখার। বাসন্তী হাইওয়ে ধরে ছুটে চলেছে সাদা রঙের স্করপিওটা। ছুটে চলেছে বলা ভুল, বরং উড়ে চলেছে। ড্রাইভার দাদাও জানে আজ প্রায় অসম্ভব একটা কাজকে সম্ভব করে তোলার এও এক মানসিক কিংবা শারীরিক প্রয়াস। জিপিএসের এস্টিমেশনের থেকেও আরও ফাস্ট পৌঁছাতে হবে আমাদের ডেস্টিনেশনে। অপেক্ষায় বহু প্রতীক্ষিত শিয়ালদা থেকে পুরীগামী দুরন্ত এক্সপ্রেস। জীবনে কখনো কখনো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে আমরা কিছু ভুল সিদ্ধান্ত নিয়েই ফেলি। এ যেন তারই মাসুল, যা শুরুটা হয়েছিল 6 সেপ্টেম্বর বিকেলে ধামাখালি ফেরিঘাট থেকে। কেন কিভাবে ধামাখালি ফেরিঘাটে এসেছিলাম এই গল্পটা আগের পর্বে বলেছি। আপাতত গন্তব্য ধামাখালি থেকে শিয়ালদহ স্টেশন। বেরিয়ে এলাম ঘাটের বাইরে ধামাখালি বাজারে। এখান থেকে অটো রয়েছে, এখান থেকে বাস স্ট্যান্ডও রয়েছে, বাসেও যাওয়া যায়। বাট এখন আমি ক্যানিং হয়ে বা বাসে করে কলকাতা যাওয়ার কোনো মানেই হয় না, কারণ আমার হাতে সময় কম আছে। কিভাবে ঘন্টা দুয়েকের মধ্যে ধামাখালি থেকে পৌঁছাবো এই ব্যাপারে আমাদের সুন্দরবনের শেখরদাকে বলতেই উনি ক্যানিং থেকে গাড়ি পাঠিয়ে দিলেন। কপাল এতটাই খারাপ, রাস্তার কাজ চলার কারণে ক্যানিং থেকে গাড়ি যখন ধামাখালি এসে পৌঁছে আবারও শিয়ালদার পথে রওনা দিল, তার মাঝে কেটে গিয়েছে প্রায় 26 মিনিট। ধামাখালি থেকে ক্যানিং স্টেশন পৌঁছে সেখান থেকে লোকাল ট্রেন ধরে যে শিয়ালদা চলে যাব তার উপায় নেই, কারণ ক্যানিংয়ে রাস্তা জ্যাম। এদিকে বাসন্তী হাইওয়ে ধরে মালঞ্চ হয়ে গেলে কোনো রেল স্টেশন পাবই না যেখানে নেমে শিয়ালদার ট্রেন ধরতে পারি। অগত্যা শেষ উপায় এই গাড়ির চালক আর সামনে সুদীর্ঘ 70 কিলোমিটার পথ। ঘড়ির কাঁটায় যখন সন্ধ্যে 7টা বেজে 17 মিনিট, সায়েন্স সিটি তখনও 29 কিলোমিটার। জিপিএস বলছে কোনোভাবেই রাত্রি 8টার সময় শিয়ালদা পৌঁছানো সম্ভব নয়। ঘটকপুকুর যখন পৌঁছালাম তখন ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টা বেজে 24 মিনিট, আর ঘটকপুকুরের জ্যাম আরও মিনিট খানেক সময় অতিরিক্ত খেয়ে নিল। আজ একজনই বাঁচাতে পারে, সেটা হচ্ছে জগন্নাথ দেব, আর তাছাড়া কেউ না। আমরা সায়েন্স সিটি যখন চলে এসেছিলাম তখনও আর 20 মিনিট টাইম ছিল শিয়ালদা পৌঁছাতে। বাট মাথা এমন হলো যে আমরা সিদ্ধান্ত নিতে পারলাম না যে শিয়ালদা যেতে পারবো কিনা, যে 20 মিনিটের মধ্যে শিয়ালদা পৌঁছাতে পারবো কিনা। সায়েন্স সিটি থেকে 5 কিলোমিটার হয়তো জ্যামে পড়বো, তার জন্য সিদ্ধান্ত নিলাম যে না, আমরা চলে যাবো হচ্ছে এখান থেকে সাঁতরাগাছি থেকে স্পেশাল ট্রেনটা ধরে নেবো। সায়েন্স সিটি থেকে তপসিয়া হয়ে 20 মিনিটের মধ্যে শিয়ালদা স্টেশনে পৌঁছে দুরন্ত যে পাবো না এটা বুঝেই চালককে বললাম দ্বিতীয় হুগলি সেতু ধরে আমাকে সাঁতরাগাছি স্টেশনে ড্রপ করুন, কারণ সেদিন রাত 8টা বেজে 35 মিনিটে সাঁতরাগাছি থেকে পুরীর পথে রয়েছে সাপ্তাহিক স্পেশাল ট্রেন। তাতে টিকিটও রয়েছে মাত্র একটা। শেষ মুহূর্তে হয়তো আমারই জন্য নিয়তি যে কী জিনিস সেদিন এই টেনশনের মধ্যেও টের পেয়েছিলাম। ড্রাইভার দাদা আমাকে নামিয়ে দিল সাঁতরাগাছি স্টেশনের ওদিকটাতে। সাবওয়ে দিয়ে এসে আবার ওভারব্রিজে উঠলাম। এখন বাজে 8টা 27। ট্রেনটার টাইম হচ্ছে অ্যাকচুয়াল 8টা 35, মানে আমার হাতে এখনও 8 মিনিট সময় আছে। ট্রেন দাঁড়িয়ে আছে সাঁতরাগাছি 2 নম্বর প্ল্যাটফর্মে। ও মা, সাঁতরাগাছি দোকান মুখে ওখানে ব্রিজে জ্যাম ছিল। টিকিটগুলো পেয়েছি স্পেশাল ট্রেন বলে, জানি না কখন পৌঁছাবে, বাট টিকিট পেয়ে গেছি, এটাই ভাগ্য। গাড়িতে আস্তে আস্তে আমি টিকিট কেটেছি। দ্রুত পায়ে প্ল্যাটফর্মে পৌঁছে কিভাবে ট্রেনে উঠলাম সেটা মনে করতে পারি না, তবে টেনশনের ঘোর যখন কাটলো ট্রেন ততক্ষণে রওনা দিয়েছে সাঁতরাগাছি থেকে খড়গপুরের উদ্দেশ্যে। ঘন্টায় প্রায় 100 কিলোমিটার গতি নিয়ে দক্ষিণ পূর্ব রেলের একের পর এক স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন নম্বর 02837 সাঁতরাগাছি থেকে পুরী সাপ্তাহিক স্পেশাল সুপারফাস্ট এক্সপ্রেস। আজ আমার জীবনের সব থেকে বড় পরীক্ষা, ট্রেনকে আমি কতটা ভালোবেসেছি না ট্রেন আমাকে ভালোবেসেছে। আজকের চ্যালেঞ্জ এটাই, আমাকে দুরন্ত পেতেই হবে খড়গপুর পৌঁছে, মানে বাঁচন মারণ মরণ লড়াই এরকম ব্যাপার। ধৌলি টানটান উত্তেজনার মাঝেই আমাদের ট্রেন পার্ক হচ্ছে চেঙ্গাইল স্টেশন। সামনে ডবল ইয়েলো সিগন্যাল, মানে এর আগে গাড়ি আছে। পার করছি আমরা ফুলেশ্বর। আজ না তো দুরন্ত এক্সপ্রেস না স্পেশাল এক্সপ্রেস, আজ অনলি লাভ এক্সপ্রেস। জল পর্যন্ত নেই ট্রেনে, আমার সাথে জলের বোতল নেই। তেষ্টায় ছাতি তো শুকিয়ে গেছে, এত জোরে জোরে কথা বলছি।
মাথার পেছনের যন্ত্রণা করছে। ট্রেন এক্সপিরিয়েন্স এখন অবধি ভালো, তবে এই ট্রেনে যেহেতু কোনো প্যান্ট্রি কার নেই সেহেতু কিন্তু এই ট্রেনের চা, জলের বোতল টোতল আশা করবেন না যতক্ষণ না ট্রেনটা খড়গপুর গিয়ে ঢুকছে। খড়গপুর ঢোকার পরে হয়তো কিছু হলেও হতে পারে। তবে এই ট্রেন জার্নিতে যেহেতু চাটা কিছু ওঠেনি, চাটা কিছু খাওয়া হয়নি, তো এটা শুনলে হয়তো আমার বাড়ির লোক বলবে ঠিক হয়েছে, যেমন দিনে 4-5 বার চা খাও, সুগার হবে। এই যে সুগার হবে চা খেলে, এই জন্য চা খাবো না, বা চা খেলেও চায়ে চিনি দেবো না। তো কেন? যে আমাদের সুগার হতে পারে আশঙ্কায়। তো আশঙ্কা নেওয়ার দরকার কি ভাই? যখন ইচ্ছে হবে আমি আমার সুগার টেস্ট বাড়িতে বসেই করে নিতে পারবো। তা সেই জন্যই আমি অর্ডার করেছি আগারোর ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম। এর সঙ্গে রয়েছে একটা ম্যানুয়াল, যেটাতে সব কিছু ডিটেলসে লেখা আছে যে কীভাবে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। এই রয়েছে আমাদের ব্লাড গ্লুকোজ মিটার উইথ এলসিডি, ব্লাড গ্লুকোজ টেস্ট স্ট্রিপ। এখানে 25টা করে স্ট্রিপ রয়েছে, ল্যান্ডসেট বা নিডল। এর সঙ্গে রয়েছে একটা ব্যাটারি, যেটাকে আমাকে ইনসার্ট করতে হবে হচ্ছে এই মনিটরিং সিস্টেমে। এই হচ্ছে আমাদের স্ট্রিপটা এখানে দেওয়ার পর এই যে কোড এবং হচ্ছে এখানে লেখা কোড, এই দুটো কোড যেন সেম হয়। বিফোর মিল আমরা টেস্ট করতে পারি এবং আফটার মিলও টেস্ট করতে পারি। আমি এখন কিন্তু করব হচ্ছে আফটার মিল টেস্ট। এই যে ল্যান্ডসেট ডিভাইসটা রয়েছে এটাকে আমাকে টুইস্ট করতে হবে। এই ল্যান্ডসেট বা নিডলটাকে এখানে সেট করতে হবে। তারপর এর যে মুখটা রয়েছে এই মুখটাকে আমাকে এমন করে কাটতে হবে বা টুইস্ট করতে হবে। ল্যান্ডসেট ডিভাইসে এখানে সমস্ত নাম্বার রয়েছে, কতটা ডেপথে আমাদের নিডলটা যাবে বা আমাদের নিডলটা পিক হবে সেটা কিন্তু আমরা এখানে অ্যাডজাস্ট করতে পারবো। তো আমি এখানে দেখলাম হচ্ছে 3 ক্যাপটা রয়েছে, এই ক্যাপটাকে একবার টেনে ছেড়ে দিলাম। যে আঙুল থেকে ব্লাড নেব সেই আঙুলটা কিন্তু ভালো করে ক্লিন করে নেবো এবং এটাকে ড্রাই করে নেবো। এই যে বাটনটা রয়েছে বাটনটাকে প্রেস করব, ব্লাড চলে এসেছে। একদম পেনলেস, কোনো ব্যথাই হবে না, জাস্ট এইখানে টাচ করাবো। 5 সেকেন্ড সময় লাগবে। আমার ব্লাড সুগারের এখন হচ্ছে রেজাল্ট হচ্ছে 99। আগারোর এই ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম যারা আপনারা পারচেস করতে চান, লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। উলুবেড়িয়া আমাদের ট্রেন পার করছে উলুবেড়িয়া স্টেশন। আজকে আইসিএফ উৎকৃষ্ট কোচ ভার্সেস মডার্ন এলএইচবির ফাইট। আজকে WAB 4 ভার্সেস WAB 7 এর ফাইট চলুক তার নিজের মতো। আমরা এক ঝলকে জেনে নিই ট্রেন নাম্বার 02837 সাঁতরাগাছি থেকে পুরী সাপ্তাহিক স্পেশালের কিছু স্পেশালিটি। প্রতি শুক্রবার রাত 8:35 এই ট্রেন সাঁতরাগাছি ছেড়ে পরের দিন ভোর 4:30 নাগাদ পুরী পৌঁছে তার যাত্রা শেষ করে। সাঁতরাগাছি জংশন থেকে পুরী পর্যন্ত 493 কিলোমিটার যাত্রাপথ এই ট্রেন অতিক্রম করে তার 7 ঘন্টা 55 মিনিটের জার্নিতে। এই যাত্রাপথে রয়েছে 7টা হল্ট এবং 103টে ইন্টারমিডিয়েট স্টেশন। সাঁতরাগাছি থেকে পুরী পর্যন্ত এই ট্রেনের অ্যাভারেজ স্পিড 62 কিলোমিটার পার আওয়ার। শ্রেণীকরণের দিক থেকে এই ট্রেনের জেনারেল কামরা রয়েছে 2টো, AC 2 টায়ার রয়েছে 2টো, AC 3 টায়ার রয়েছে 3টে এবং স্লিপার ক্লাস রয়েছে 11টা। পরিষেবার দিক থেকে এই ট্রেনে প্যান্ট্রি কার কিংবা অনবোর্ড ক্যাটারিং দুটোর একটাও নেই। ই ক্যাটারিং রয়েছে, সেটা শুধুমাত্র খড়গপুর জংশন থেকে। টেনশন একটাই কি বলুন তো, এই মাঝের লাইনটা ফাঁকা আছে আর এদিকে সিগন্যালও ইয়েলো আছে। তো এটাই মনে হচ্ছে যে এরকম না হয় যে দুরন্তকে মাঝের ট্র্যাকে দিয়ে দিল, দিয়ে দুরন্তকে ওভারটেক করে বেরিয়ে গেল। চান্সটা বেশি। মাঝের ট্র্যাক যদি বিজি হতো না তাহলে আমি টেনশন করতাম না এত। এবার একটাই ভয় যে মেচেদা, পাঁশকুড়া এরকম কোনো জায়গায় এই যদি দুরন্ত যদি আগে গিয়ে যায় তাহলে আমি আর পাবো না। আর যদি মানে কপাল ভালো থাকে তাহলে হয়তো এরকম হবে যে এই ঢুকে দাঁড়িয়েছে খড়গপুর, ও আমি নামলাম উঠে দুরন্ত ঢুকছে, মানে পুরো লাভ এক্সপ্রেস। মানে ব্যাপারটা একটু এইভাবে ভাবুন, মানে এরকম ভাবুন যে আপনি আপনার প্রিয় মানুষের সাথে বেড়াতে যাচ্ছেন, ঠিক আছে, ফার্স্ট ট্রিপ আপনাদের। তো প্রিয় মানুষের সাথে আপনার ঘোরার কথা ছিল শিয়ালদা থেকে, কিন্তু আপনার প্রিয় মানুষ টাইমে স্টেশনে পৌঁছতে পারলো, আপনি হয়তো পৌঁছতে পারেননি। তো সে উঠে গেছে, তার একটা ছবি সে পাঠিয়েছে আমি উঠে গেছি বলে। আজ আইসিএফের সাথে এলএইচবির লড়াই, আজ ইস্টার্নের সাথে সাউথ ইস্টার্নের লড়াই। দেখা যাক কে জেতে। আর এই সব কিছুর উপরে আছে কিন্তু আমি আর হচ্ছে ট্রেনের প্রতি আমার ভালোবাসা। দেখা যাক আজ ভালোবাসা যেতে না আজকে সময় যেতে। দুটো ট্রেনের মধ্যে এই প্রতিযোগিতা আদৌ সমান ছিল না, কারণ এই লাইনে ট্রেনের ম্যাক্সিমাম স্পিড 130 কিলোমিটার পার আওয়ার, আর আমাদের এই আইসিএফ রেক সর্বোচ্চ 110 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত
স্পিড তুলতে পারবে। এদিকে শিয়ালদাপুরি দুরন্তর এলএইচ ব্রেক 130 কিলোমিটার/আওয়ার পর্যন্ত সর্বোচ্চ স্পিড তুলতে পারে তার অত্যাধুনিক WAP7 লোকোমোটিভ দ্বারা কানেক্টেড হয়ে। তবে মনের মধ্যে একটা আশা ছিল এই যে এই দুটো ট্রেনেরই খড়গপুর জংশন পৌঁছানোর টাইম এবং ছেড়ে যাওয়ার টাইম একই, শুধু প্ল্যাটফর্ম দুটো আলাদা। তাই খড়গপুর জংশন পৌঁছে হয়তো দুরন্ত পেলেও পেয়ে যেতে পারি। এত ট্রেন জার্নি করেছি, এত ট্রেন ব্লক করেছি, কোনোদিন এরকম এক্সাইটমেন্ট হয়নি। দুরন্ত ভাবলাম যে ধাওয়া করতে পারবে না, দুরন্ত একদম পেছনেই চলে এসছে, হেডলাইট জ্বালিয়ে চলে আসছে তীব্র গতি নিয়ে দুরন্ত। এখনো কতগুলো স্টেশন খড়গপুর, একটাই উপায়, যদি দুরন্ত কোনো কারণে একটা ইয়েলো সিগন্যাল খেয়ে যায় বা দুটো ইয়েলো সিগন্যাল ডবল ইয়েলো খেলে যায় তাহলে দুরন্ত একটু স্লো হবে। কিন্তু দুরন্ত ট্র্যাকে দূর দূর অবধি সিগন্যাল গ্রিন, অর্থাৎ আগে কোনো ট্রাফিকই নেই, লাইন ক্লিয়ার। দানবের মতো তীব্র গতি নিয়ে রাতের নিস্তব্ধতাকে ফালা করে 130 কিলোমিটার প্রতি ঘন্টার গতির ঝড় তুলে আমাদের ট্রেনকে প্রায় ছুঁয়ে ফেলেছে ট্রেন নাম্বার 22201 দুরন্ত এক্সপ্রেস। আমাদের ট্রেন পার করছে হাওড় স্টেশন, আর পেছনে ধাওয়া করে আসছে শিয়ালদা দুরন্ত। আজকে ট্রেন ব্লক হচ্ছে না কি হচ্ছে ভাই? ইয়েলো খা আর গ্রিনই হয়ে আছে রে। পুরো দানবের মতো গতি নিয়ে ঘুরে আসছে দুরন্ত, পারবে না। ICF 100-130 কি করে টানবে ওকে? দুরন্ত একটু স্লো হয়ে গিয়েছে, ও সামনে ইয়েলো খেয়েছে, ও থাম। আর ওর আবার গ্রিন সিগন্যাল, আমাদের ট্রেন এবার স্লো। ভোগপুর পার করলো ট্রেন, চাপ হয়ে গেল, ওর গ্রিন সিগন্যাল ও টেনে বেড়াচ্ছে গাড়ি। বাইরে দাঁড়িয়ে ধুলো খেয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আমাদের ট্রেন এখন পার করছে বালিচক, ও মনে হয় পার করে গিয়েছে জগপুর, ও খড়গপুরের কাছে পৌঁছে গেছে। এবার আমার হাতে আর কিছু নেই, আমি অনেক টেনশন নিয়েছি, এত ধুলো খেয়েছি, মেন্টাল প্রেশার নিয়েছি, হয়তো এটা একটা পাগলামো, বাট কোথায় কাবে। সময়টা 10:25, খড়গপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আমাদের সাঁতরাগাছি পুরী স্পেশাল। যদিও ছেড়ে গিয়েছে দুরন্ত, তবুও মন আজ শান্ত। ফাইনালি আমাদের ট্রেন ঢুকছে খড়গপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার কিছু খাই না খাই একটা জলের বোতল অবশ্যই চাই। ও খাবার দাবারের কথা নিয়ে আপনাদেরকে বলি, ট্রেন যখন খড়গপুর জংশনে দাঁড়িয়ে ছিল না, তখন আমি খাবার কিনে নিয়ে এসেছি। দেখুন ওখানে আন্ডা থালি ছিল, চিকেন থালি ছিল। তো আন্ডা থালি বলছিল হচ্ছে 170, চিকেন থালি হচ্ছে 180। তো আমি একটা চিকেন থালি কিনে নিয়ে এলাম। এই হচ্ছে চিকেনের পিস, 2 পিস চিকেন রয়েছে, ডালটা ঠিকঠাকই আছে। আর খাবারের যদি স্বাদ নিয়ে বলতে হয়, খড়গপুর থেকে খাবার নিয়েছি তো খাবারের টেস্ট ঠিকঠাকই আছে। সময় রাত 12:08। আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়েছে ওড়িশার আমারদা রোড বলে একটা স্টেশনে। যদিও এই স্টেশনে আমাদের এই ট্রেনের কোনো স্টপেজ নেই, কিন্তু এইখানে একটা ওভারটেক রয়েছে, অর্থাৎ আমাদের ট্রেনকে কোনো একটা দূরপাল্লা ট্রেন ওভারটেক করে যাবে। শোনা গিয়েছে ট্রেনের হর্ন, সেই সাথে হেডলাইটের আলো। একবার দেখে নিন সিনটা কি ঝলমলো। সাঁতরাগাছি থেকে 224 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছালো তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন বালেশ্বরে। আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট, আর ট্রেন তার নির্ধারিত সময় থেকে মোটামুটি টাইমে রয়েছে। আর বালেশ্বর হচ্ছে সেই স্টেশন যেখান থেকে কিন্তু দুবলাগুড়ি যাওয়া যায়। আমি দুবলাগুড়ির ব্লগ এর আগে দেখিয়েছি, দুবলাগুড়ি বা বাগদা সি বিচ যা রয়েছে, বা ওদিক থেকে ওই পঞ্চলিঙ্গেশ্বর, সেগুলো যাওয়া যায়। মানে অনেকগুলো টুরিস্ট স্পটকে কেন্দ্র করে কিন্তু এই স্টেশনটা রয়েছে। তো সেখানে এসে দাঁড়িয়েছে আমাদের ট্রেন। আর এত রাতেও কিন্তু চা বিক্রি হচ্ছে। ভেবেছিলাম আমি ঘুমিয়ে যাবো, বাট ওই স্বভাব আমাকে ঘুমোতে দিচ্ছে না। আমাদের ট্রেন ছেড়ে দিল বালেশ্বর স্টেশন। পরবর্তী স্টেশন হচ্ছে ভদ্রক, যেখানে আমাদের ট্রেনের স্টপেজ রয়েছে।
বাট আমার শরীরে আর বোধহয় এনার্জি কিছু নেই। ভদ্র যখন পৌঁছাবে ট্রেন তখন ডে 2 পড়ে যাবে, অর্থাৎ ঘড়ির কাঁটা কিন্তু রাত্রি 12টার ঘর পেরিয়ে যাবে। আর এবার আমাকে আলটিমেট ঘুমোতে হবে। পরের দিন ঘুম ভেঙে যখন দরজার সামনে এসে দাঁড়ালাম তখন রাত ফুরিয়ে ভোর হয়েছে, আর সেই সাথে খোরদারোর জংশন থেকে তার ট্র্যাক পরিবর্তন করে আমাদের ট্রেন চলেছে পুরীর দিকে, তাও আবার ঘণ্টাখানেক দেরিতে। স্পেশাল ট্রেন লেট করে এটা চিরসত্য, কিন্তু সাঁতরাগাছি থেকে পুরী স্পেশাল 1 রাতের জার্নি, 7-8 ঘন্টার জার্নি, তাতে যে ট্রেন লেট করবে এটা সত্যি মানে অসম্ভব একটা ব্যাপার। সময় সকাল 6টা বেজে 5 মিনিট, পুরী স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে তার যাত্রা শেষ করলো। সাঁতরাগাছি পুরী সাপ্তাহিক স্পেশাল 1.5 ঘন্টার উপর ট্রেন লেট, এটা উচিত নয়। কিন্তু উল্টো দিক থেকে যদি আমরা ভেবে দেখি যে স্পেশাল ট্রেন মানে সেটা লেট করে, আর লেট না করলে আর কি স্পেশাল ট্রেনের স্পেশালিটি বজায় থাকে না। স্টেশন থেকে বেরিয়ে অটো বা টোটো নিয়ে পৌঁছাবো হোটেলে, তারপর রেস্ট করবো, একটু ঘুমোতে হবে। ভেবেছিলাম যে সকাল সকাল ঢুকবো, মানে ভোর ভোর পুরী ঢুকবো, ঢুকেই পুরীর সমুদ্রের সামনে গিয়ে ওই যে প্রথম ভাইবস, পুরী দেখার যে আনন্দ, সমুদ্র দেখার যে আনন্দ, যে ঢেউয়ের শব্দ, সেটাকে মনে প্রাণে ফিল করবো। বাট না হলো ঠিকমতো ঘুম, না হলো ভালো মতো ট্রেন জার্নি, টেনশন, সব কিছু মিলেই পুরীতে আগামী 48 ঘন্টায় লিখবো নতুন কিছু কাহিনী। পুরী স্টেশনে সেই যে কনস্ট্রাকশনের কাজ, গত বছর যখন এসেছিলাম তখনও চলছিল, আজও সেই চলছে। পুরীর এখন আর অফ সিজন বলে কিছু হয় না, সবসময়তেই সিজন। দেখুন, যখনই আসবো তখনই ভিড়। ট্রেন থেকে নামার পর যখন স্টেশনের বাইরে বেরিয়ে আসবেন, অনেকে বলবে অটো লাগবে, টোটো লাগবে, রিক্সা লাগবে। আর আমি বলবো যে এক্ষেত্রে স্টেশনের বাইরে বেরিয়ে আসুন, বাইরে বেরিয়ে এসেই অটো করুন আপনাদের হোটেলে যাওয়ার জন্য, তাতে খরচটা কিছুটা কম পড়ে। এখন অটো করলাম, অটোতে উঠে বসলাম, ব্যাগ ট্যাগ রাখলাম, অটো আর স্টার্ট দিচ্ছে না, লোকজন অটো ঠেলছে। পুরীতে এসে পৌঁছানোর পর দুটো জিনিস আমাদের কাছে খুব ভাইটাল। এক হচ্ছে যে পুরীর সমুদ্র, আর হচ্ছে পুরীতে এসে থাকবো কোথায়। এই যাবৎ যতবার এসেছি লকডাউনের পর থেকে আমি একটা হোটেলে থেকেছি, সেটা হচ্ছে রেবা বিচ রিসর্ট। চ্যানেলের গল্প শুরু এখান থেকে, সেই লকডাউনের দিনে এসেছিলাম। আপনারা যারা পুরীর সেই ব্লগটা দেখেছিলেন, প্রথম ব্লগ আমার, তো এখানে এসেছিলাম, সেই রাতের অন্ধকারে অটো করে এসেছিলাম। তো এই হোটেলটার সাথে একটা অন্যরকম অ্যাটাচমেন্ট হয়ে গেছে। এটা কিন্তু কোনো রকম প্রমোশন নয়। আপনারা পুরীতে এসে প্রচুর হোটেল পাবেন, আপনারা অনলাইনেও বুক করে আসতে পারেন, আপনারা এখানে এসেও বুক করতে পারেন, বা আপনারা এখানে হলিডে হোম অনেক কিছু পাবেন যেখানে আপনারা রান্না করে খেতে পারবেন। পুরীতে হোটেল নিয়ে কোনো চাপ নেই, তবে হ্যাঁ, সিফেসি যে হোটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু খরচ বেশি। সেই সাথে আরও একটা কথা বলে দেবো, আপনারা অনলাইনে যখন হোটেল বুক করছেন একটা বিষয় একটু কনফার্ম হয়ে নেবেন। অনলাইনে ধরুন হোটেল বুক করছেন সিফেসি রুম, বাট বাস্তবে এসে দেখলেন যে না, আদৌ তাকে সিফেসি রুম দেওয়া হয়, এরকম কিন্তু অনেকের সাথেই হয়। তো এই ব্যাপারগুলো কিন্তু একটু ভালো করে খোঁজ খবর নিয়ে জেনে শুনে রেপুটেডের যে অনলাইন হোটেল বুকিং সংস্থা, সেরকম জায়গা থেকে কিন্তু হোটেল বুক করবেন। অনেকেই পুরী বেড়াতে সবসময় চেষ্টা করেন যে স্বর্গদ্বারের দিকে থাকা, স্বর্গদ্বারের আশেপাশে থাকার, বাট এই চক্করে হোটেল এখানে খরচটাও বেশি পড়ে। কিন্তু যদি আপনারা লাইট হাউসের দিকে চলে যান, মানে স্বর্গদ্বার পেরিয়ে ওই দিকটাতে মোহনার দিকে যে রাস্তাটা যাচ্ছে লাইট হাউসের দিকে, সেখানে কিন্তু আরও অনেক হোটেল পাবেন, অনেক বেশি অপশন পাবেন। পুরী হোটেল থেকে স্বর্গদ্বার পর্যন্ত এই জায়গাটায় কিন্তু ঘিচিমিচি বেশি, হোটেল বেশি, মানুষের ডিমান্ড বেশি। মানে পুরী বলতে এখনও 80% মানুষ স্বর্গদ্বারই বোঝে, ওর আশেপাশে হোটেল নেওয়ারই চেষ্টা করে, সুতরাং ওখানে রেট বেশি থাকে। আমি বলবো আপনারা একটু আশেপাশের দিকে যান, তাহলে রেটটাও কম পড়বে। আরেকটা কথা হচ্ছে রুম অ্যাভেলেবিলিটি, সেটাও কিন্তু পেয়ে যাবেন। এই হোটেলে কিন্তু চেক ইন টাইম হচ্ছে সকাল 8টা, যেহেতু আমি অ্যাডভান্স এসেছি আমাকে ওই জন্য একটু ওয়েট করতে হচ্ছে। যদি কেউ সিঙ্গেল পুরী বেড়াতে আসেন আমার মতো, তো সিঙ্গেলরা কিন্তু এই হোটেলে থাকতে পারবেন, মানে সিঙ্গেল অ্যালাউ রয়েছে, এবং সেই সাথে অবিবাহিত কাপল যারা রয়েছেন তারা কিন্তু আসতে পারবেন, শুধু আই কার্ড হলেই হবে। এই হোটেলে এই হচ্ছে আমার রুম নাম্বার হচ্ছে 404। একটা তথ্য দিয়ে দিই আপনাদেরকে, এই হোটেলে কিন্তু লিফট নেই। উপরে যদি আপনাদের রুম পড়ে সেক্ষেত্রে কিন্তু ওঠা নামার ক্ষেত্রে একটু আর কি বয়স্ক মানুষ হলে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। বাকি এমনি হোটেল ঠিকঠাকই আছে, এদের এখানে রেস্টুরেন্টও আছে, চাইলে সেখানেও খাওয়া দাওয়া করা যেতে পারে। আর আরও একটা বিষয়, এখান থেকে কিন্তু সমুদ্র দেখা যায় না। আর সমুদ্র যদি দেখতে হয়, মানে দেখার ইচ্ছা হয়, তাহলে রুম থেকে বেরিয়ে বাইরে একটু এদিকটায় আসলে, এদের কনস্ট্রাকশনের কাজ চলছে, আরও মানে হোটেলটা বাড়াচ্ছে, ওই সামনে সমুদ্র। এখান থেকে কিন্তু সমুদ্র হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স, জাস্ট 2 থেকে 3 মিনিট। বাইরে গিয়ে দেখিয়ে দেবো। এই হচ্ছে বাথরুম আর ঠিকঠাকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বারান্দায় দাঁড়ালে দুর্দান্ত হওয়া। গতকাল এখানে খুব বৃষ্টি হয়েছে, এখনও ছাদে জল টল জমে রয়েছে, ওয়েদারটা দারুণ। আর এই বারান্দা থেকে কিন্তু সমুদ্র দেখা যায়, এখানেও সমুদ্র রয়েছে। ওই পুরীর মন্দিরের চূড়া, পতাকা দূর আছে এখান থেকে, খুব কাছে নেই, বাট দেখা যায়। আর এই সামনে রয়েছে হচ্ছে ভোলাগিরি ধর্মশালা। পুরী বেড়াতে এসে এই যে হোটেলে আমরা থাকি, বারান্দাগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়, মানুন চায় না মানুন, জামা কাপড় শুকানোর জন্য। নন এসি যে রুম, সেটার ট্যারিফ ছিল হচ্ছে 1800, আর এসি রুম হচ্ছে 2000। পুরী এসে সত্যি কথা বলতে কোনো চাপ নেই। দীঘা পুরী, বাঙালির দীঘা পুরী দার্জিলিং নিয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নেই, একদম 12 মাস বিন্দাস। এসে স্নান টান করে একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করলাম, ঘুমতে সাদা মাথা কিছুই হলো না, আরও ঘুমের রেস্ট আরও বেড়ে গেল। এবার খিদে পেয়েছে, তো যেহেতু এদের হোটেলে রেস্টুরেন্ট আছে, তো ওরা বলেছিল যে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিতে পারেন। এই হচ্ছে আলুর তরকারি, আর এই হচ্ছে এরকম সব লুচি, এক প্লেটে 4টে করেই থাকে।
কৃষ্ণনগরের লুচি খেয়েছি, এবার একটু পুরীর লুচি খাওয়া দরকার, খেয়ে দেখি। লুচি তো ঠিকই আছে, কিন্তু সবজি নিয়ে আমার একটু অবজেকশন আছে, কারণ সবজিতে আর কি এরকম তেল ভাসছে। জানি না তাড়াহুড়ো করে করেছে বলে কিনা। প্রত্যেকবার কোনো না কোনো ট্রিপে যাওয়ার আগে একটা নতুন টি শার্ট কিনি। তো আজকে যে ব্ল্যাক কালারের টি শার্টটা পরে আছি, এটা আমার খুব কাছের একজন আমাকে উপহার দিয়েছে। এটা পরে কীরকম লাগছে আপনারাই বলবেন। আজকে এখানে গণেশ পুজো হয়ে গিয়েছে। আর গণেশ পুজোর যে সবথেকে সুন্দর প্রসাদ লাড্ডু, যে লাড্ডুটা আমরা সবাই পছন্দ করি, তো সেই লাড্ডুও কিন্তু আমার হাতে চলে এসেছে। খুব সুন্দর একটা মুহূর্ত দেখুন, আজকের বিশেষ দিনে পুরীতে এসে গণেশ পুজো সাক্ষী হলাম। আসলে সব কিছু ঈশ্বরের যোগাযোগ। ট্রেন মিস করলাম, পরের ট্রেনের টিকিট পেয়ে গেলাম। আসলে এগুলো হওয়ার ছিল, এগুলো একটা শিক্ষাও বটে যে আমাদের বেড়ানো সম্পর্কে, মানে আমাদের টাইম টেবিল সম্পর্কে একটু কনসার্ন হওয়া দরকার। আর পুরীর ওয়েদারের কথা যদি বলি, গতকাল এখানে বৃষ্টি হচ্ছে শুনলাম, আজকেও সকালে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। আর যখন বৃষ্টিটা হয়ে যাওয়ার পর, মেঘটা চলে যাওয়ার পর রোদ উঠছে, তখন কিন্তু গায়ে জ্বালা ধরাচ্ছে। স্কুটি ভাড়া পাওয়া যাচ্ছে। যারা সোলো ট্রিপে আসছেন কিংবা পার্টনারের সাথে আসছেন, ওয়াইফ গার্লফ্রেন্ড কারোর সাথে আসছেন, বন্ধুর সাথে আসছেন, তারা একটা স্কুটি নিয়ে নিন বেটার, দিয়ে পুরী সব জায়গা ঘুরে নিন। বৃষ্টির দিনে ঘুরতে যাচ্ছেন দুজনে মিলে, রোমান্টিক ট্যুর হয়ে যাবে। পুরী বেড়াতে যাবো, প্ল্যান করতে হবে, প্ল্যান লাগে না। উঠলো বাই তো কটক যায়, তো আমার কথা হচ্ছে উঠলো বাই তো পুরী যায়, যখন ইচ্ছা হবে তখন আসবো। শুধু ব্লগ বানাতে আসবো কোনো মানে নেই, আমার ইচ্ছা হচ্ছে বেড়াতে আসবো, আমি একটু মনটাকে রিফ্রেশ করতে আসবো। এই আমাদের মেরিনাইট রোড, এই হচ্ছে আমাদের হোটেল পুরী, এইদিকে রয়েছে স্বর্গদ্বার, ওইদিকে ভিক্টোরিয়া ক্লাব হাউস, আর আমার হোটেল এইদিকে। ভারতবর্ষের অন্য কোনো সমুদ্রে কিন্তু ব্যাপারটা নেই, যেখানেই যান আপনি, যেখানেই যান। কিন্তু পুরীতে এসে সত্যি বাঙালি যেন তার চিরসত্তাকে ফিরে পায়। আর এই গরমের সময়তেও এখনও কিন্তু পুরীতে যথেষ্ট মানুষজন রয়েছে, তারা সবাই স্নান টান করছে। সকাল 10টা বাজতে না বাজতেই চরম রোদ। একটু স্বর্গদ্বারের দিকে যাই, আমাকে দু একটা জিনিস কেনাকাটা করার আছে। গণেশ পুজো উপলক্ষে আমাদের গলিতে যে দোকানগুলো না বন্ধ রয়েছে, তো এখানে টোটোকে জিজ্ঞেস করলাম কত নেবে সামনে যাওয়ার জন্য। আরে 10 টাকা তো নেবে, বলছে 50 টাকা। আর সমুদ্রের ধার দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে, শুধু রোদটা একটু কষ্ট দিচ্ছে। এটা না থাকলে, একটু মেঘলা মেঘলা থাকলে, টিপ বৃষ্টি বলে না, সত্যি ভালো লাগবে যেতে। টুকটাক কেনাকাটার পর হোটেলে ফিরে আসতে না আসতে শুরু হলো আবারও বৃষ্টি। এবারে ছাতা নিয়ে যাওয়া হয়নি। অগত্যা ঘণ্টাখানেক মতো সময় হোটেলের ঘরেই নিজেকে বন্দি করে রাখলাম। বৃষ্টি কমে আসতেই আবারও পৌঁছে গেলাম পুরীর সমুদ্র সৈকতে। দুপুর থেকে লাগাতার বৃষ্টি হয়েছে, বেরোনোর উপায় ছিল না। তারপরে যখন বেরোলাম তখন সময় ঘড়ি বলছে দুপুর 2:45। সকালবেলা যখন এসেছিলাম তখন তো জোয়ার চলছিল, রোদও প্রচুর ছিল, এখন আর রোদ নেই। কিন্তু এখনও এই বেলাতেও কিন্তু পর্যটকদের উৎসাহের অভাব নেই। সকালেও মানুষও স্নান করছিল, এই 3টের সময়তেও কিন্তু মানুষজন দেখুন বিন্দাস স্নান করছে সমুদ্রের ধার বরাবর। রোদটা নেই তো, যাদের চান করার ইচ্ছে ছিল না তারাও চলে এসেছে। আর এখন ভাটা, সমুদ্রটা পিছিয়ে গেছে, মানে সমুদ্রে ভাটা চললেও মানুষের পুরী বেড়াতে এসে যে সমুদ্রে স্নান করা, তার উচ্ছ্বাসে কিন্তু বিন্দুমাত্র ভাটা পড়েনি। আমারও খুব ইচ্ছা করছে স্নান করতে, কিন্তু কী বলবো, একা মানুষ, তারপরে ক্যামেরা ট্যামেরা আছে, কোথায় রেখে টেকে জলে নামবো। আর আমি স্নান করার জন্য পোশাকও নিয়ে আসিনি। আসলে একদিনের প্রোগ্রাম তো, ওই জন্য অত কিছু না ভাবিনি। হ্যাঁ, ইচ্ছা হয়েছে, টিকিট পেয়েছি, চলো পুরী ঘুরে আসি, কোনো ব্যাপার। সমুদ্র সৈকতে কিছুটা সময় কাটানোর পর আবারও রওনা দিলাম স্বর্গদ্বারের দিকে। উদ্দেশ্য মধ্যাহ্নভোজন, কারণ ঘড়ির কাঁটা দেখতে দেখতেই বেলা 3টের ঘর পেরিয়ে গিয়েছে। ঘুরতে ঘুরতে চলে এসেছি ষোলোআনার সামনে, এখানে খাওয়া দাওয়া করবো ভাবছিলাম যে খোলা আছে কিনা। তো দেখলাম যে বেলা 3টের সময় কিন্তু দোকান খোলা রয়েছে। তো এখানে দেখা হয়ে গেছে আমার দুটো খুদে দর্শক বন্ধুর সঙ্গে। কোথা থেকে এসছো? আমরা তেহট্ট থেকে এসেছি। কবে এসছো? তো 3 তারিখ। 3 তারিখে। কেমন লাগছে পুরী? ভালোই। ওই প্রথমবার না আগেও এসছো? এর আগেও এসেছি। এর আগেও এসছে। থ্যাংক ইউ, খুব ভালো থেকো। আর কোন ব্লগ দেখতে বেশি ভালো লাগবে বলে দাও তো। ট্রেন। জিও ট্রেন ব্লগ তো অবশ্যই আসবে। এখানে তো অনেক রকম খাবার রয়েছে, তো আমি আজকে খাবো হচ্ছে ভেজ থালি। আজকে এমনি তো শনিবার, তাই জন্য বললাম যে ভেজ থালি ঠিক আছে। তো এখান থেকে নেবো যে ছোটো ভেজ থালি, এর মধ্যে আছে রাইস, ডাল, ভাজা, দুটো ভেজিটেবিল, পোলাও, চাটনি, পাঁপড়, মিষ্টি। দাম পড়বে হচ্ছে 350 টাকা। 350 টাকার যে ভেজ থালি অর্ডার করেছি, ওদের কাছে শুক্তোটা নেই, শুক্তো শেষ হয়ে গেছে। তো একটা বেলাতে এসেছি, তো ডাল দিয়েছে, চাটনি দিয়েছে, এদিকে লেবু লঙ্কা রয়েছে, এদিকে মিক্স ভেজ রয়েছে, এদিকে আলু ফুলকপির একটা তরকারি রয়েছে, এদিকে মিষ্টি রয়েছে, আলু ভাজা রয়েছে, পাঁপড় রয়েছে, পোলাও রয়েছে, সাদা ভাত রয়েছে। এই হচ্ছে টোটাল আইটেম। পুরীতে কিন্তু 50 টাকাতেও সবজি ভাত হয়, পুরীতে কিন্তু 80 টাকাতেও মাছ ভাত হয়, 100 টাকাতেও চিকেন ভাত হয়। সেই তুলনায় বলবো যে এই জায়গাটা কস্টলি। আমার পার্সোনাল চয়েস যদি বলেন, তাহলে আমি তো 3-4 দিনের মধ্যে পুরী আসবো। আমি সকালবেলা উঠে বাজার যাবো, বাজার করবো, রান্নাবান্না করবো, খাবো। এটা হচ্ছে আমার পলিসি। সমুদ্রে স্নান করবো, মানে পুরীর মতো করে এনজয় করবো ছুটিয়ে। কোথা থেকে এসেছেন আপনারা? বারাসাত থেকে এসছে। কীরকম লাগছে আজকে বৃষ্টি ভেজা পুরী? খুবই সুন্দর, খুব ভালো। অপূর্ব। এই ফিলিংস পাওয়া খুব মুশকিল। পুরী কি মানে এই নিয়ে কতবার? তারপর হবে সময় পাই দীঘা, পুরী, দার্জিলিং, দীপুদা, সবার। একদম বাঙালির কাছে দীপুদার জন্য কোনো রকম কোনো সিজন লাগে না, কোনো টাইম লাগে না, করতে পারবো না একদম। মানে যখন ইচ্ছে, মন যখনই চায় তখনই আমরা শুধু বেরিয়ে পড়ি। কারণ সব জার্নিগুলো এক রাতের জার্নি, এক রাতের পরে কিন্তু আমরা পৌঁছে যাই আমাদের হয় সমুদ্র, না হলে পাহাড়ে। আর আমার দাদা হচ্ছে টাইম পাস। মানে
কোনো কিছু মন টাইম খারাপ পাস হলে দাদা, ব্লগ এনার ব্লগ না দেখলে আমাদের টাইম পাস হয় না। না, মন খারাপ হলে কৌশিক দা, মন ভালো থাকলে কৌশিক দা, কোথাও ঘুরতে যাবো কৌশিক দা, সব কিছু হচ্ছে কৌশিক দা। সব রকম ইনফরমেশন সব পাওয়া কিছু। যায়। একদম একদম। দাদারে সবাই ভালোবাসো, সবাইকে হ্যাঁ। ভালোবেসে সবাইকে সাবস্ক্রাইব করো সবাই। লাইক শেয়ার এন্ড Like, share, সাবস্ক্রাইব। comment. থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। একদম। খাওয়া দাওয়ার পর হাঁটাহাঁটি করাটা একটু দরকার, যাতে খাবারটা ডাইজেস্ট হয়ে যায়। আজ তো টুকটুক করে অনেকটাই খাওয়া হয়ে গিয়েছে, ওই জন্য ঠিক করলাম যে যার সময় টোটো করে ফিরবো না, যার সময় হেঁটে হেঁটে ফিরবো, তাও আবার সমুদ্রের ধার দিয়ে, মানে এই বালির ওপরে আর কি পা রেখে। খুব সুন্দর লাগছে। আর এত টুরিস্ট না, মানে বোঝা যাচ্ছে না যে আমরা বিকালবেলায় এসেছি না সকালবেলা এসেছি। সমুদ্র পিছিয়ে গিয়েছে, তার জন্য দেখুন পর্যটকরা কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে, মানে ওদিকটা চলে গিয়েছে, এবং তারা কিন্তু অনেকটা জায়গা জুড়ে এনজয় করার সুযোগ পাচ্ছে। আর ছোটো ছোটো ঢেউ প্রিয় মানুষের হাত ধরে বা প্রিয় মানুষের পাশাপাশি এই ধার বরাবর হাঁটছেন, এই স্মৃতিটুকুই রয়ে যাবে জীবনে। আমরা তো একদিন ইতিহাস হয়েই যাব, রয়ে যাবে শুধু আমাদের এই অনুভূতিটুকু বা আমাদের এই সময়টুকু বা আমাদের এই অভিজ্ঞতাটুকু। কোথা থেকে এসেছেন আপনি? টাঙ্গাইল থেকে, ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের টাঙ্গাইল থেকে। টাঙ্গাইলে শাড়ি পাওয়া যায় না? শাড়ি, হ্যাঁ, আমাদের শাড়ির দোকান। আরে শাড়ির দোকান যদি কখনো যায় তখন আর কি কেনা টেনা যাবে। তো এখানে কবে এসেছেন? এখানে এসেছি আমি গতকালকে ভুবনেশ্বর থেকে। ভুবনেশ্বর থেকে? হ্যাঁ। মানে কলকাতা থেকে ভুবনেশ্বর ফ্লাইটে এসেছেন? ফ্লাইটে না, ট্রেনে এসেছি, ট্রেন থেকে আবার এই জায়গায় ট্রেনে করে এসেছি। কক্সবাজার না পুরী? আর পুরী টুরিস্ট ভিসা দিচ্ছে না, টুরিস্ট আর ভিসা দিচ্ছে না। অনেকেই ভিসা পাচ্ছে না, আর শুধু মেডিকেলের মধ্যেও খুব যাচাই বাছাই হচ্ছে। আর মানে এই student ঝামেলাটার visa- জন্য আর কি, মানে এখন অনেক কিছু রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে। প্রবলেম ঝামেলা। যাই হোক, আশা করবো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আর একটা সমস্যা হলো মানে হোটেলে থাকতে গেলে হ্যাঁ, হোটেলে রুম দিতে চাচ্ছে না বাংলাদেশিদের- বাংলাদেশিদের জন্য। বাংলাদেশিদের রুম দিতে চাইছে না। তোমাদের হোটেলে কি আগে থেকে বুক করে এসেছিলে? না না আগে না, এই জায়গায় আসার পরে আমরা থাকবো, একদিনের অনেকদিন জন্য আগে আসছি। এসেছিলাম, তখন বাংলাদেশি আর ইন্ডিয়ান বলে কোনো কথা ছিল মানে না। এই ঘটনাটার পর আজকে আর বাংলাদেশি আর হ্যাঁ, ইন্ডিয়ানকে আলাদা আলাদা করে বৈষম্যটা তৈরি হয়েছে। সেটাই। যাই হোক, এটা হওয়া উচিত নয়, কিন্তু তাই হয়তো হয়ে গেছে। কারণ যারা বেড়াতে ভালোবাসে তাদের কাছে তো পৃথিবীটাই সবকিছু। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু জানি না এসব প্রবলেম কেন হয়। কি নাম তোমার? গোপাল বসাক। গোপাল বসাক। খুব ভালো থেকো, হ্যাঁ আবার দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে? একটা সেলফি হ্যাঁ, শিওর ভাই, শিওর। আচ্ছা, সমুদ্রের ধার বরাবর হাঁটছিলাম, এখানে হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেছে আমার কোলাঘাটের দর্শক বন্ধুদের সাথে। তারাও বেড়াতে এসেছে। কবে এসেছেন এখানে? আমরা প্রতিদিন এসছি পরশুদিন এসেছেন। কবে ফিরবেন এখান থেকে? আগামীকাল। কেমন লাগছে পুরী? এই বর্ষার সময় এসে যে আকাশে মেঘ, মাঝে মধ্যে টিপটিপ বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, একটু দারুণ। অন্যরকম পুরীকে কিরকম লাগছে? দারুণ ভালো লাগছে। আমরা জানতাম যে বর্ষাকালে হয়তো অসুবিধা হবে সে ভেবে এসেছিলাম, কিন্তু এখন দেখছি এখানে বেশি আরো বেশি আনন্দ পাচ্ছি। মানে আর এনজয়মেন্টটা অন্যরকম। বাংলাকে রিপ্রেজেন্ট করার জন্য খুবই ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন হোক। একদম এই আশা করি। বাকি ওপরবেলার ইচ্ছা। ভালো থাকবেন, দেখা হবে আবার। পুরীতে বাঙালি প্রচুর, আর সেই সঙ্গে আমার দর্শক বন্ধু যে তাদের মধ্যে মিলেমিশে থাকবে, এটার বলার অপেক্ষা রাখেন না। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা হাওড়া থেকে এসেছি। আচ্ছা, কবে এসেছেন এখানে? আজকে এসেছি। আজকে কদিন আছেন এখানে? আমরা মঙ্গলবার রাত্রে বেরোচ্ছি এখান থেকে। কেমন লাগছে পুরী? বৃষ্টি ভেজা পুরী কিরকম লাগছে? দারুণ লাগছে। ভেজাপুরি তো দারুণ, অন্যরকম একটা রূপ। আজকে ওরা স্নান করেছে, মানে খুব ঢেউ। সকালের দিকে না? তখন হাই টাইড ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন টাইট মানে খুবই বেশি ছিল। বেশি ছিল। সকালের দিকে আজকে ঢেউ প্রচুর ছিল। ঐশিক, তোমার কথা আমি শুনলাম, তুমি আমার খুব বড় ফ্যান, আমিও তোমার খুব বড় ফ্যান। কোনো একদিন তোমার সঙ্গে দেখা হবে। তুমি ঐশিক, আমি কৌশিক। মেসেজে সবসময় তো রিপ্লাই দেওয়া হয় না, কিন্তু একদিন তোমার সঙ্গে সাক্ষাতে দেখা হবে, আর সেদিন আমরা অনেক ছবি তুলবো, অনেক মজা করবো। ঐশিক, খুব ভালো থেকো। এই যে গল্প করছি, দেখা হয়ে গিয়েছে, তার মধ্যে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টি ভেজা পুরীকে কতটা এনজয় করছেন? দারুণ। কৌশিকদার সঙ্গে তো দেখা করব করে ভাবি কবে দেখা হবে, তা হয়ে গেছে। পৃথিবী গোল, পাহাড়ে নয়তো সমুদ্রে দেখা হয়ে যাবে, নয়তো রেল স্টেশনে দেখা হয়ে যাবে। আমরা ভাবতেই পারিনি, মানে এখানে যে হঠাৎ করে এত একটা পপুলার টাইমে দেখা হয়ে যাবে। একদম না, এইটারই অপেক্ষা ছিল যে কখন এই সমুদ্রের ধারে আসবো আর কখন বৃষ্টি নামবে। আর সেই কাঙ্ক্ষিত বৃষ্টি আবারও সিক্ত করছে আমার ক্যামেরাকে। আর এই পুরীর সমুদ্র সৈকতে এই বৃষ্টি ভিজতে ঢেউয়ের গর্জন শুনতে সত্যি আজ মনটা কত হারিয়ে গেছে। সামনে থেকে বৃষ্টি ধেয়ে আসছে, ভাবছিলাম যে আরও একটু যাবো, আর একটু ঘুরবো সমুদ্রের ধারে, বাট উপায় নেই, আমাকে এবার ফিরতে হবে। সঙ্গে একটা ছাতা আনা খুব দরকার ছিল। মা বলেছিল যেখানেই যাস এই বর্ষাকালে বাবু ছাতাটা নিয়ে যাস। শুনি না মায়ের কথা। বিকালের দিকে বৃষ্টি একটু কম ছিল, তারপর সন্ধ্যা হয়ে গেছে, এখন বৃষ্টি হবে না, একটু বেরোই, একটু গিয়ে সমুদ্রের ধারে বসে একটু টুকটাক খাওয়া দাওয়া করি। মানে আজকে যেহেতু পুরীতে শেষ রাত, এনজয় করি। বাট পেছনে দেখতেই পাচ্ছেন, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই সাথে বৃষ্টি, সেই সাথে মেঘ ডাকছে, আলাদাই ব্যাপার। তো সমুদ্রের ধারে এখন পর্যটক বেশি নেই। যারা রয়েছে তারা কি করছে, এরকম সব ছাউনি রয়েছে, এই ছাউনিতে চেয়ার রাখা রয়েছে। যে চেয়ারগুলো বাইরে ছিল সেগুলো এখন ছাউনিতে দিয়ে দিয়েছে, কারণ ওরাও জানে যেখানে বৃষ্টি হবে। তো ওখানে আর কি বসে এই বৃষ্টি ভেজা পুরী বা এই বৃষ্টি মাঝে মধ্যে যে বিদ্যুৎ চমকাচ্ছে, এই মুহূর্তগুলোকে এনজয় করছি। আমি ভাবছি যে বৃষ্টিকে গিয়ে আমি এনজয় করবো না, বৃষ্টি থেকে বাঁচার জন্য কোথাও গিয়ে আমি আশ্রয় নেব। 2 মিনিট অন্তর বৃষ্টি, মানে কি বলবো। আর ভাবছি একটু ঘোরাবেলা, একটু সন্ধ্যাবেলায় ঘুরবো,
এই পরিবেশটাকে এনজয় করবো। চারিদিকে এত লাইট, এত সুন্দর পুরীর এই মেরিন ড্রাইভ, এইদিকে তো সমস্ত গাছ টাছ লাগানোর কাজ চলছে। মানে পুরীতেও কিন্তু কৃত্রিমভাবে আর কি গাছ লাগিয়ে, ঝাউ গাছ লাগিয়ে এখানে একটা আর কি ন্যাচারাল ঝাউবন তৈরি করার চেষ্টা হচ্ছে। হয় না বৃষ্টিতে ক্যামেরা ধরা হয় না, আসলে বৃষ্টিকে নিজের মতো করে এনজয় করতে হয়। সেদিন অনেক রাত পর্যন্ত বৃষ্টি হয়েছিল, মুষলধারায় নয়, থেকে থেকে কয়েক মিনিট অন্তর। গণেশ পুজো উপলক্ষে পুরীর অধিকাংশ দোকান বা সি মার্কেট বন্ধই ছিল। হোটেলে ফিরে এসে বারান্দায় চেয়ারখানা টেনে নিয়ে ডায়েরির পাতায় প্রিয়তমার জন্য লিখেছিলাম কয়েকটা লাইন। এমনটাই তো চেয়েছিলে তুমি মনে মনে। টিপটিপ বৃষ্টির মাঝেই মেরিন ড্রাইভের রাস্তায় আমরা হেঁটে হেঁটে ঘুরব। তোমার নতুন কেনা পোশাকে লিখে থাকবে ছিটে ফোটা জলকাতার দাগ। মাঝে মাঝেই বায়না করবে তোমার দু একটা ছবি তুলে দিতে। সাক্ষী রাখবে ওই ঝাউবন কিংবা সমুদ্রকে। কখনো তোমার নতুন কেনা জুতো পরা পায়ে কিংবা খালি পায়ে ছুটে যাবে ওই ভিজে বালুকাময় সৈকতে। তোমার সাইড ব্যাগ থেকে শুরু করে পাগলামো সবটাই আমায় সামলাতে হবে। হোটেলে ফিরে এসে তুমি যখন তোমার ভিজে চুল শুকাতে ব্যস্ত হয়ে পড়বে, তোমার চুলের গন্ধে হয়তো নিজেকে বারবার হারিয়ে খুঁজে ফেলার চেষ্টা করব। আরও কিছু লিখতে ইচ্ছা করছে, কিন্তু আজ থাক, এর শেষটা না হয় লিখব পাহাড়ে গিয়ে তোমার কল্পনায়। এই বৃষ্টির ছিটে ফোটা লেগে থাক ডায়েরির পাতায় আমাদের ভালো মুহূর্তের সাক্ষী হয়ে। তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना। এরকম ওয়েদার মনে হয় পুরীতেই সম্ভব। ঠিক আছে, কালকে সারা দিন সারা সন্ধে বৃষ্টিতে তো পুরো ম্যাসাকার হয়ে গেছিলো। আজকে সকালবেলা উঠে দেখলাম ওয়েদার একটু ভালো আছে, তো রেডি হয়ে আর কি বেরোলাম, 2-3টে জায়গা ঘুরতে যাব। বাট বেরিয়ে যেরকমই বৃষ্টি সেরকমই রোদ। মানে এই রোদে পড়ছি, আবার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে বৃষ্টি। আর বৃষ্টি আর চা পুরো মিলেমিশে গিয়ে আজকে সকালকে বলতেই হচ্ছে গুড মর্নিং পুরী। যারা পুরী বেড়াতে আসবেন না অগস্ট সেপ্টেম্বর মাসে, অক্টোবরে এসব প্রবলেম হবে না, কিন্তু অগস্ট সেপ্টেম্বরে যারা আসবেন তারা একটু ওয়েদার ফোরকাস্ট দেখে আসবেন। আর সঙ্গে কিন্তু অবশ্যই ছাতা ক্যারি করবেন, নাহলে খুব মুশকিল। রোদ বৃষ্টি সব কিছুকে মাথায় করে নিয়ে এসে পৌঁছালাম এই সকালে পুরীর ব্লু ফ্ল্যাগ সি বিচে, বা এটাকেও গোল্ডেন বিচ বলে। এন্ট্রির জন্য টিকিট হচ্ছে 20 টাকা পার পার্সন, আর যদি কেউ মনে করেন এখানে স্নান করবে তাহলে হচ্ছে 50 টাকা পার পার্সন। আমরা যেখানে রয়েছি অর্থাৎ পুরী হল থেকে কিন্তু এটা খুব কাছেই, হেঁটে হেঁটেও চাইলে আসা যায়। আর চাইলে আপনারা টোটো বা অটো নিয়েও আসতে পারেন। স্বর্গদ্বার থেকে বলুন বা পুরী হোটেলের আশপাশ থেকে বলুন বা মেরিন ড্রাইভ থেকে বলুন, এখানে আসার জন্য কিন্তু টোটো অটো সবই পাবেন। তো আমি এলাম টোটো করে, টোটো নিল হচ্ছে 80 টাকা। আর টোটো যদি বাইরে ছেড়ে দেয় তাহলে 80 টাকা, আর যদি ভেতরে ঢোকায় তাহলে নেবে হচ্ছে এক্সট্রা 20 টাকা। 20 টাকা হচ্ছে এখানকার আর কি এন্ট্রি চার্জেস। যদিও মেন গেট থেকে এটা ওয়াকিং ডিস্টেন্স, হেঁটেই আসা যেতে পারে। মেরিন ড্রাইভ রোডের ধারে যে বিচটা রয়েছে, মানে ওটাও গোল্ডেন বিচ এটাও গোল্ডেন বিচ, ওটা এত বিজি তো ঠিক ওই কারণে অনেকে এখানে আসে। এটা একটা অনেকটা প্রাইভেট বিচের মতো, এটাকে সুন্দর করে মেনটেন করা হয়েছে। এই সি বিচটা কিন্তু জমজমাট হচ্ছে বিকেলবেলায়, মানে সন্ধ্যাবেলার দিকে প্রচুর মানুষ এখানে আসে। আর পাশে হোটেল রয়েছে, হোটেল গোল্ডেন প্যালেস। 6টার সময় খোলে আর সন্ধ্যা কটা অবধি খোলা থাকে? রাত 8 बजे तक एंट्री है। और ये जो रेट लिखा हुआ है ना, ये सिंगल चेयर वाला, ये चेयर के लिए ना, এখানে আবার রেট লেখা রয়েছে কোনটার জন্য কতক্ষণ রেট, কোনটা সিঙ্গেল চেয়ার নিলে 1 ঘন্টার জন্য 20 টাকা, আমব্রেলা চেয়ার নিলে 1 ঘন্টার জন্য 50 টাকা, সব রেট রয়েছে। ক্যাম্প চেয়ার রয়েছে। এটাকে যেরকম করে সাজানো হচ্ছে না, এরকম সব ঝাউ গাছ লাগিয়ে ওই গোল্ডেন বিচেও কিন্তু এরকম করা হচ্ছে। মানে স্বর্গদ্বারের ওই বিচটা যেটা রয়েছে ওখানেও কিন্তু এরকম সব ঝাউ গাছ লাগানো হচ্ছে। মানে বলা যেতে পারে আজ থেকে 2 বছর পর পুরীর চেহারা কিন্তু বদলে যাবে। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা ব্যারাকপুর, মানে একসাথেই থাকি। একদিনের প্রোগ্রাম, আমারই মতো, আমিও গতকাল এসেছি, আজকে ফিরে যাবো। স্বর্গদ্বারের ওখানে যে বিচটা রয়েছে, ওই যে গোল্ডেন বিচ, ওটাও গোল্ডেন বিচ এটাও গোল্ডেন বিচ, তো ওখানে তো এত ক্রাউড, তো এখানে এলেন, এখানে কিরকম লাগলো? এখানে ভালো লাগলো, তবে বেশি সময় কাটাতে পারলাম না, আরো সাইট সিইং করব বলে। আরো সাইট সিইং করবেন বলে এবার প্রথমবার এলাম পুরী। প্রথমবার? না না, এইখানে প্রথমবার। হ্যাঁ, জায়গাটা সত্যি সুন্দর, একটু অন্যরকম ভাইব, ওটা গোয়া গোয়া ফিলিংস আছে এর মধ্যে। আর অন্যবার এসে স্নান করব। খুব ভালো থাকবেন, দেখা হবে আবারও। টাটা টাটা। যারা ফটোগ্রাফি করতে চান কিংবা নিজেদের মধ্যে ব্যক্তিগত মুহূর্ত কাটাতে চান, অথবা একটু ভিড় কোলাহলের বাইরে সমুদ্রে স্নান করতে চান, তারা অবশ্যই এই বিচে আসবেন। এই জায়গাতে এসে এত রোদ না, সব থেকে বেশি অভাব বোধ করছে একটা ছাতার। চেয়ার তো রয়েছে সব, বাট এই চেয়ারে তো বসা যাবে না। তো জিজ্ঞেস করছিলাম এখানে যে ছাতাওয়ালারা কখন আসবে, ছাতাওয়ালারা যে চেয়ারের উপর ছাতা লাগা কখন আসবে, বললো 10টার সময় আসবে। আর এখন টাইম হচ্ছে 8:28। এতক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে থাকা সত্যি অসম্ভব ব্যাপার। পানীয় জল থেকে শুরু করে টয়লেট, চেঞ্জিংয়ের ব্যবস্থাও রয়েছে এই সি বিচে। ঘণ্টাখানেক সময় এই সমুদ্র সৈকতে কাটিয়ে আবারও হোটেলে ফিরে এলাম, কারণ চেক আউটের টাইম হয়ে যাচ্ছে। আর এই হোটেলের চেক আউট টাইম হচ্ছে কিন্তু সকাল 8টা।
ম্যাক্সিমাম ওরা ওই 8:30 পর্যন্ত অ্যালাউ করে, কখনো অ্যাভেলেবিলিটি থাকলে 9টা পর্যন্ত অ্যালাউ করে দেয়। স্নান পর্ব শেষ করে হোটেল থেকে চেক আউট করে একটা অটো নিলাম। নীলাচল থেকে বিদায় নেওয়ার আগে পুরীর মন্দির একবার দর্শন করতেই হবে, না হলে পুরী আসাই বৃথা। জানি না আমার এই কথার সঙ্গে আপনারা কতজন সহমত হবেন। পুরী এসে যদি জগন্নাথ দর্শন না করি, মানে জগন্নাথ নয়, জগন্নাথের মন্দিরে যদি দর্শন না করি, সেটা খুব বাজে ব্যাপার হয়ে যাবে। এটা আশা করছি আমরা সবাই আমার সঙ্গে সহমত। যদি ট্রেন মিস হয়ে যায়, মিস হয়ে যাক, সেটা বড় কথা নয়, বাট মন্দির প্রাঙ্গণে একবার যাবোই যাবো। আর জীবনে যা কিছু হয়েছি না, সব জগন্নাথ দেবের কৃপাতেই, এটা আপনারা ভালো করে জানেন। কৌশিক যদি লকডাউনে পুরী না আসতো, যদি মন্দিরের সামনে না যেত, ভিডিও না বানাতো, তাহলে থোড়ি 8 লাখ লোক কৌশিককে চিনত। পুরী বেড়াতে এসে যতই সমুদ্রে স্নান করুন, যতই সি ফেসি রুম থেকে সমুদ্র দেখুন, যতই মাছ ভাজা খান, যতই গজা খান, যতই শপিং করুন, কিন্তু এই জায়গাটা না আসলে পুরী পুরী নয়। যারা ভেতরে যেতে পারবে না কোনো কারণে, ওই সামনেই জগন্নাথের মূর্তি রাখা হয়েছে, এখান থেকেই প্রভুর দর্শন হয়ে যাবে। अगर कोई भी व्यक्ति उसकी सम्मान पाते हैं तो सिंह और सूचना केंद्र पे जाने के लिए अनुरोध है। গত বছর যখন পুরীতে এসেছিলাম, তখন আপনাদেরকে ডিটেলস আমি দেখিয়েছিলাম যে কোথা থেকে কীভাবে পুজো দেবেন, কোথা থেকে প্রসাদ পাবেন, সেই পান্ডার নাম্বার সব দিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওটা না আমি দিয়ে দিলাম আই বোতামে, চাইলে কিন্তু আপনারা একবার ক্লিক করে দেখে নিতে পারেন, তাহলে কিন্তু পুরী সম্পর্কে আরও কিছু ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। এবার তো খুব ছোট্ট সফর, একটাই ভিডিও, একটাই জার্নি, একদিনের সফরে পুরী, এরকম ব্যাপার। এখানে এসে একবার মনের কথা বলে দেখুন, আশা করি পূর্ণ হয়ে যাবে। পুরীর মন্দির দর্শন করে ফিরছি, আবারও বৃষ্টি। এবার পুরীতে সত্যি লেভেলের কিছু বৃষ্টি হলো। সময় ঘড়ি দ্রুত তার জায়গা পরিবর্তন করছে। এরপরে লাঞ্চ করতে হবে। অটোওয়ালার কাছে লাগেজ রেখে এসেছি, বললাম লাগেজটা রেখে দিন, আমাকে আবার রেস্টুরেন্টে ড্রপ করবেন, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর ওখান থেকে দিয়ে স্টেশন যাবো। সময় বেলা 12:57। ট্রেন ধরার জন্য 1 ঘন্টা হয়তো সময় নেই। তো আমি এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে এখানকার একটা রেস্টুরেন্ট, সেটা হচ্ছে 5 ফোড়ন। আর এই 5 ফোড়ন রেস্টুরেন্টটা কিন্তু আমি যে হোটেলে ছিলাম না, রেবা বিচ রিসোর্ট, ওখান থেকে কাছে। চলে এসছে ভাত, ডাল, সেই সঙ্গে আলু ভাজা। আর অর্ডার করেছি হচ্ছে এই যে মাটন কষা, এতে রাখবে 3 পিস মাটন, লাল লাল ঝাল ঝাল। যতই মাটন হোক, চিকেন হোক, যাই হোক, বাঙালির ডাল ভাত আলু ভাজার কোনো বিকল্প নেই। হ্যাঁ, লুচি তরকারি একজনের জন্য সাফিসিয়েন্ট। এবার কেউ যদি মনে করে যে না, আমরা 1 প্লেট মাটন নিয়ে দুজনে ভাগ করে খাবো, মানে দেড়খানা করে খাবো, আর কি ছিঁড়ে ছিঁড়ে খাওয়া, তো সেক্ষেত্রে হয়ে যাবে। বাট এই মাটনটা যেরকম কালার ঝোলের না, তাতে রুটির সঙ্গে ঠিক আছে, একটু ঝাল রয়েছে আর টেস্ট আছে। সময় বেলা 1:25, রওনা দিয়েছি স্টেশনের উদ্দেশ্যে। আর আমার স্টেশনে পৌঁছানোর, ট্রেন ধরার মধ্যে, মানে বন্দে ভারত ছেড়ে যাওয়ার মধ্যে আর মাত্র 25 মিনিট সময় আছে। তাহলে শুরু হোক আরও একটা দুর্দান্ত ট্রেন জার্নি পুরী থেকে হাওড়া জংশনের পথে। পুরী থেকে হাওড়ার পথে আমাদের এই ট্রেন 22/896 বন্দে ভারত এক্সপ্রেস 6 ঘন্টা 40 মিনিটের জার্নিতে অতিক্রম করবে 500 কিলোমিটার ডিস্টেন্স। শুধুমাত্র বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে প্রতিদিন পুরী থেকে এই ট্রেন বেলা 1:50 ছেড়ে সেই দিনই রাত 8:30টার সময় হাওড়া পৌঁছে তার যাত্রা সমাপ্ত করে। পুরী থেকে হাওড়া পর্যন্ত এই 500 কিলোমিটার যাত্রাপথে আমাদের এই ট্রেনে রয়েছে 7টা হল্ট এবং 109টা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় বেলা 1:50। পুরী থেকে হাওড়ার পথে রওনা দিল ট্রেন নাম্বার 22/896 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। আর পুরী ছাড়ার পর আমাদের এই যাত্রাপথের প্রথম স্টেশন খোর্দারক জংশন। পুরী আর খোর্দারক জংশনের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 44 কিলোমিটার ডিস্টেন্স, রয়েছে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমাদের প্ল্যান ছিল যে সেপ্টেম্বর মাসে আমরা দীঘা যাব, গিয়েছি, পুরী যাব, এলাম, নেক্সট দার্জিলিং। মানে দীপুদা কিন্তু আমাদের সেপ্টেম্বরের একদম হিট টপিক। আর এই জার্নিতে আমার কোচ নম্বর হচ্ছে C12 আর সিট নাম্বার হচ্ছে 3, উইন্ডো পাইনি। পুরী থেকে হাওড়াগামী কিংবা হাওড়া থেকে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেসের দুটো সেপারেট ভিডিও এর আগেই আমি বানিয়েছি, তাই আজকের পর্বে এই ট্রেন জার্নির কোনো বিস্তারিত বিশ্লেষণ আপনাদের সাথে শেয়ার করছি না, শুধু বাড়ি পৌঁছানো পর্যন্ত কয়েকটা মুহূর্ত শেয়ার করছি মাত্র। ট্রেন ছাড়ার পর আমাদের সব প্যাসেঞ্জারকে দিয়েছে একটা করে 500 ml জলের বোতল, দিয়ে গেল হচ্ছে আনন্দবাজার পত্রিকা। তবে ট্রেনের টিটি সাহেবের সাথে কথা বলছিলাম, পুরী ছাড়ার পর ট্রেনের যেহেতু অনেকগুলো সিট ফাঁকা রয়েছে, আমি একটু বলছিলাম যে সিটটা চেঞ্জ করা যাবে কিনা, তো বললো যে ভুবনেশ্বর থেকে ফুল আছে ট্রেন, যেহেতু এই ট্রেনে কারেন্ট রিজার্ভেশন হয়। আর ট্রেন ছাড়ার পর কিন্তু ট্রেনে লাঞ্চ দিয়েছিল, এই ট্রেনে ডিনার নেই, লাঞ্চ রয়েছে। আর লাঞ্চটা কখন দেবে? যখন ট্রেন পুরী থেকে হাওড়ার দিকে যাবে, অর্থাৎ ডাউনের ট্রেনে। কিন্তু আমি বললাম যে লাঞ্চ নেই, মনে করে লাঞ্চ করিয়ে এসেছি, পেটও ভরা আছে। পুরী থেকে 63 কিলোমিটার পথ চলা শেষ, আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথে দ্বিতীয় স্টেশন ভুবনেশ্বরে আমাদের ট্রেনে হল্ট রয়েছে 5 মিনিট। আমি কথা বলছিলাম ফেসবুকে যে এরকম, আমি ঠিকঠাক তুরন্ত মিস করেছি, তুরন্ত আসতে পারি, দেখা হয়ে গেল, খুব ভালো লাগে।
পুরী থেকে 91 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের তৃতীয় স্টেশন কটকে। কটকে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, আর এটা হচ্ছে কটকের 2 নম্বর প্ল্যাটফর্ম যেখানে পৌঁছেছে আমাদের ট্রেন। আর ঘড়িতে সময় হচ্ছে এখন বেলা 3:13 মহানদী। ওই ড্যামের গেটটা খুলে দিয়েছে, ওখান দিয়ে জল আসছে, কি লাগছে দেখতে। রোদ ঝলমলে আবহাওয়ার মাঝেই যাত্রাপথে আবারও সঙ্গ নিল সেই বৃষ্টি। প্রকৃতি যে কীভাবে প্রতি মুহূর্তে দিকে চেঞ্জ করে সেটা দেখার জন্য মানে আজকের ট্রেন জার্নি এক কথায় অনবদ্য। সময় বিকাল 4:40। ট্রেনে আমাদেরকে আর কি স্ন্যাক্স দেওয়া হয়েছে এইরকম একটা ট্রেতে। আমি এক্সট্রা একটা চা চেয়ে নিয়েছি কারণ আমি কফি খাবো না তার জন্য। এছাড়াও একটা এরকম চিড়ে ভাজা রয়েছে, ক্যারামেল পপকর্ন, এটা প্রচণ্ড মিষ্টি। ইনস্ট্যান্ট কফি রয়েছে, একটা অ্যাপেল জুস রয়েছে, এটা হচ্ছে সেই বুটকি, এটা গরম আছে, আর সেই সঙ্গে রয়েছে হচ্ছে কেচাপ। ট্রেন জার্নি করতে করতে আমি একটা কথা বলি না যে বন্দে ভারত ইজ বন্দে ভারত। দেখুন আজকে বন্দে ভারত বিনা বাধায় সাঁতরাগাছি পার করে এলো রাত্রি 8:01 এখন, এবং দেখাচ্ছে ট্রেন একদম টাইমে ঢুকবে, হয়তো 1 মিনিট অ্যাডভান্স ঢুকবে হাওড়া। মোটামুটি দাসনগর পেরিয়ে যাওয়ার পরে কনফার্ম হয়ে যাব। এই জন্যই আমি একটু টেনশনে ছিলাম যে আমাকে নেমে আবার যেতে হবে শিয়ালদা। শিয়ালদা থেকে আমার ট্রেন রয়েছে রাত্রি 9:15। এবার 8:30 হাওড়া পৌঁছে 9:15-র মধ্যে শিয়ালদা পৌঁছানো, তবুও যদি ট্রেনটা টাইমে ঢোকে তাহলে একটা রিস্ক নেওয়া যেতে পারে। হাওড়া থেকে র্যাপিডো বাইক বুক করি শিয়ালদা যাওয়ার জন্য। মাঝে ওই আন্দোলন চলার জন্য কয়েকটা জায়গা বন্ধ রয়েছে, তো আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 9:45। আমার হাতে আর মোটামুটি 20 মিনিট মতো সময় আছে, দেখা যাক পৌঁছাতে পারি কি না। মানে একটু নেমে তো ওয়েট করতে র্যাপিডোর জন্য। সময় রাত 8:54। ফাইনালি পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। এখনও হাতে সময় রয়েছে কারণ ট্রেনের টাইম হচ্ছে রাত 9:15। এই জার্নিতে আমার কোচ হচ্ছে B1, বার্থ নাম্বার হচ্ছে 50। পেয়ে গেছি বিরিয়ানি। খেয়ে টেস্ট বলবো হ্যাঁ কীরকম। পরিকল্পনা ছিল শুক্রবার যেদিন শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেস ধরবো সেদিন এখান থেকে বিরিয়ানি নিয়ে উঠবো। দুর্ভাগ্যক্রমে সেদিন দুরন্ত ধরতে পারিনি, শিয়ালদা পৌঁছাতেও পারিনি। তাই আজকে অর্থাৎ রবিবার হাটে বাজারে এক্সপ্রেসে ওঠার আগে এখান থেকে বিরিয়ানি নিলাম। হ্যালো, আরে ফিরছি গো, বাড়ি ফিরবো আমি। হাটে বাজারে পুরী থেকে ফিরলাম। হ্যাঁ, পুরী থেকে ফিরলাম। আমি সব ব্লগ দেখি। থ্যাংক ইউ চলে এসেছি শিয়ালদা স্টেশন 11 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে দাঁড়িয়ে আছে শিয়ালদা থেকে সাহারসা হাটে বাজারে এক্সপ্রেস, আর ওইদিকে দাঁড়িয়ে আছে দার্জিলিং মেল। ট্রেনটা দেখে ইমোশনাল হয়ে গেলাম, মনে হচ্ছে এর পরের প্রোগ্রামটা দার্জিলিংয়ে করতে হবে। আর হচ্ছে না, এনার্জি শেষ। সময় রাত 9:15। শিয়ালদা থেকে খাগড়াঘাটের উদ্দেশ্যে রওনা দিল হাটে বাজারে এক্সপ্রেস। শিয়ালদা থেকে খাগড়াঘাট পর্যন্ত আমার আবারও একটা নতুন জার্নি হবে, মাত্র 209 কিলোমিটারের। আর খাগড়াঘাট যখন পৌঁছাবো তখন হয়তো রাত 1টা প্রায় বেজে। হ্যালো, ওই লোকাল থেকে চিৎকার করছে দর্শক, ও কৌশিক দা, ও কৌশিক দা। যাই হোক, এবার গিয়ে খাওয়া দাওয়া করে নিই। আপনাদের সাথে দেখা হবে হচ্ছে খাগড়াঘাট স্টেশনে পৌঁছে। বিরিয়ানি রিভিউ দিতে হবে বাবা, বড় সাংঘাতিক ব্যাপার। নিজের অজান্তে শত্রু তৈরি করা। আসলে বিরিয়ানি আমি যেখান থেকে খাই না, সব জায়গাতেই মনে একই রকম টেস্ট। যাই হোক, এখানকার বিরিয়ানি বেশ ভালো। মাটন এক পিস রয়েছে, ভেতরে ঢুকে গেছে, ওটাকে ছিঁড়ে ছিঁড়ে আর কি খাচ্ছি। আর কোয়ান্টিটি যা দিয়েছে তাতে দুজনের জন্য যথেষ্ট। আজকের এই ট্রেন জার্নিতে না টুইস্ট পে টুইস্ট। আমাদের টিটি সাহেব এসছেন, তাই এখানে টিটি সাহেব জিজ্ঞেস করছেন যে নাম বলো। তা আমার পাশের ভদ্রলোক বলছে আমি কৌশিক। আমি বলছি আমি কৌশিক, মানে আমার ওপরে যে রয়েছে সে বলছে কৌশিক। মানে এমনই ইত্তেফাক, 3টে কৌশিক, আপার লোয়ার মিডিল বার্থ। মানে এরকম হেট্রিক হয়ে গেছে, কোনো হয় না। টিটি সাহেব বলছে আজকে হেট্রিক হয়েছে। রাত 12:50, 1টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি। শেষ হলো আমাদের দুর্দান্ত সফর, সেই সুন্দরবন থেকে নীলাচল, তারপর আবারও বহরমপুরে ফিরে আসা। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে, যে পর্বে আবারও হাওড়া থেকে বন্দে ভারত ধরে যাব হচ্ছে সিকিমের একটা দিকে, যে দিকটা আমি যাইনি। আর সেই সাথে গুড নাইট সবাইকে, লাভ ইউ। দেখা হচ্ছে এর পরের পর্বে।